প্রাণ আপের রিফ্রেশিং স্বাদে প্রাণে প্রাণ মিলাও। এই আপনার এত বড় সাহস হলো কিভাবে? স্টুপিড কোথাকার। ম্যাম আপনি অযথাই রিয়েক্ট করছেন না। আমি তো আপনাকে তেমন কিছু বলিনি। আচ্ছা আপনি এখন জানতো, আমরা কিছুক্ষণ পরে অর্ডার করতেছি। আরে যাবে মানে? এই ছেলে তো একটা বেয়াদব। আপনাকে এখানে চাকরিটা দিছে কে? ম্যাম প্লিজ সিন ক্রিয়েট করবেন না, আমাদের অন্যান্য গেস্ট আছে ম্যাম। ম্যাম আমি তো জাস্ট আপনাকে হেল্প করার চেষ্টা করছিলাম। আপনি মেনুর কয়েকটা খাবারের নাম পড়তে পারছিলেন না, আমি জাস্ট আপনাকে হেল্প করছিলাম। এই আপনি কি কোনোভাবে আমাকে মূর্খ বলার চেষ্টা করতেছেন? আপনার তো সাহস কম না? আপনার ম্যানেজার কই? আপনার ম্যানেজারকে ডাকেন। ম্যানেজার, এই ম্যানেজার। আরে বাদ দাও না, ওনার তো শুধু শুধু ক্ষতি হয়ে যাবে। এই তুমি চুপ করো, আসছে আমার জনদরদি। ম্যানেজার, এই ম্যানেজার। ম্যাম সরি ম্যাম, আমি আপনি আমাকে ভুল বলছেন ম্যাম, সরি। তুমি চুপ। হ্যালো ম্যাম, আমি হোটেলের রেস্টুরেন্ট ম্যানেজার। হাউ ক্যান আই হেল্প ইউ? কি সব এমপ্লয়ি রাখছেন আপনারা? কাস্টমারদের সাথে বেয়াদবি করে। অ্যাকচুয়ালি ম্যাম আমি মিস্টার রাহাত, আপনি যান, আমি দেখছি। আই এম এক্সট্রিমলি সরি ম্যাম। আসলে উনি আমাদের হোটেলের নিউ ইন্টার্ন তো, তাই ঠিকঠাক বুঝে উঠতে পারিনি। হোটেলের পক্ষ থেকে আমি আপনাদেরকে সরি বলছি। আমি অন্য কাউকে বলছি আপনাদেরকে অ্যাটেন্ড করতে। আর আপনাদের লাঞ্চটা শেষ করুন, লাঞ্চের পর আমাদের হোটেলের পক্ষ থেকে রয়েছে কমপ্লিমেন্টারি আইসক্রিম। আচ্ছা ঠিক আছে, যান, ভালো কাউকে পাঠিয়ে দেন। এনজয় ইভিনিং। থ্যাংক ইউ। এই জন্য না এই ইন্টার্নি গুলাকে নিতে মন চায় না। এই ছেলে, তুমি কি জানো না এই হোটেলে আজকে কতজন ইম্পর্টেন্ট গেস্ট স্টে করছে? যে কোনো সময় ভিআইপি গেস্ট আসতে পারে, আবার যেতেও পারে। এখন যদি গেটের সামনে এইরকম গার্বেজ ব্যাগ থাকে তাহলে তাদের ইমপ্রেশনটা কি হবে? সরি স্যার, অ্যাকচুয়ালি স্যার এটা তো ক্লিনারদের কাজ, তাই আমি খেয়াল করিনি। আর স্যার আমি অ্যাকচুয়ালি ওই যে বিজনেস সুইটের অর্ডারগুলো নিয়ে একটু চাপে ছিলাম, তাই আমার চোখে পড়েনি স্যার। এটাই হচ্ছে তোমাদের মেইন প্রবলেম। ক্লিনাররা করে বলে কি? তোমরা যারা ফ্লোরের দায়িত্বে আছো তোমরা তো একটু নিজে নজর দিতে পারো, খেয়াল রাখতে পারো। স্যার আমি আবারও সরি। ফ্লোরে তো স্যার হাউসকিপাররা থাকে, এটা ওদের দায়িত্ব ছিল স্যার। দেখো, তুমি আমাকে জ্ঞান দিতে আসবে না। আমি যখন বলেছি তোমাকে সব সময় খেয়াল রাখতে, তখন অবশ্যই সব সময় তোমাকে খেয়াল রাখতে হবে। জি স্যার। গুড ইভিনিং। গুড ইভিনিং। মিস্টার রাহাতকে একটু দরকার ছিল, যদি আপনি কিছু মনে না করেন। এই স্টুপিডটাকে তোমার কি দরকার? এই ইন্টারনি তো সব কাজে সব জায়গায় ফেল মারতেছে। না স্যার, আসলে তেমনটা না। নতুন তো উনি এই ফিল্ডে, তাই হয়তো একটু ভুল করছে। শেফ ডেকেছি, গ্রাউন্ড শেফদের নিয়ে একটু কথা বলতে চাই। ইফ ইউ পারমিট আই ক্যান টেক হিম। ঠিক আছে, নিয়ে যাও। আসো না, তুমি তো আমার এই অফিসের সবচেয়ে কম সময়ে সাকসেসফুল ম্যানেজার হয়েছো। সেই জন্য কিন্তু তোমার হাতে এইসব দুর্বল ইন্টার্নদের তুলে দিয়েছি। আই হোপ যে তুমি ঠিকঠাক ওদেরকে তৈরি করতে পারবে। স্যার আপনি এটা নিয়ে একদম চিন্তা করবেন না, এটা আমার সেকশন, আপনি একদম নিশ্চিন্তে থাকতে পারেন। আমি তাহলে আসছি স্যার। ওকে, নিয়ে যাও।
আরে ম্যাম, তাকিয়েছেন কেন? তাড়াতাড়ি স্টার্ট দেন। না মানে ম্যাম, আপনি কখন স্কুল পালাননি? হ্যাঁ পালিয়েছি। বসের সাথে অফিস পালালে কিছু হয় না, কেউ দেখার আগে তাড়াতাড়ি চলুন। আহা, আমাদের বাসার পাশে একটা খুব ভালো তেলে ভাজা দোকান আছে, ওখানে বেগুনি খাবো গরম গরম। তাড়াতাড়ি স্টার্ট দেন। হ্যাঁ নিন খান। শুনতে লেম মনে হতে পারে, আমি প্রতিদিন এই ডুবে তেলে ভাজা পেঁয়াজু বেগুনি আলুর চপ খাই, আমার খুব পছন্দ। লেম মনে হওয়ার কিছু নাই। মানুষের ভালো লাগা, ভালোবাসা, ভালো থাকা, এই সব কিছুই আপেক্ষিক মানে। আমাকে অফিসের বাইরে ম্যাডাম ডাকতে হবে না, মিস সোফিয়া ডাকলেই চলবে। আপনি কি জানেন আপনি খুব সুন্দর করে কথা বলতে পারেন? সুন্দর করে কথা বলতে পারি কিনা সেটা জানি না, তবে আপনার এই ভাজা বেগুনিটার টেস্ট আরো কিভাবে বাড়তে পারতো সেটা আমি বলতে পারবো। যেমন যেমন বেগুনিটার এই যে বেসনের আস্তরটা অনেক বেশি পুরো, মানে অনেক মোটা। যদি এখানে বেসনটা একটু কম দিয়ে একদম স্লো ফ্লেমে আরো কিছুক্ষণ রাখা যেত, তাহলে টেস্টটা আরো বেড়ে যেত। আর গরম গরম পরিবেশনের আগে যদি একটু হালকা বিট লবণে ছিটা দেওয়া যেত, তাহলে অন্যরকম। বাহ, আপনার তো ফুড টেস্টার হওয়া দরকার ছিল। হতে তো চেয়েছিলাম, বাবাই তো জোর করে আপনার সেকশনে ঢুকে দিল। বাবা জোর করে মানে? না মানে চাকরি পাচ্ছিলাম না তো, তো বাবা বললেন যে সামনে যেটা পেয়েছে ওটাতে যাতে জয়েন করি, এটাই মিন করতে চাচ্ছিলাম। আপনার তো কাল মর্নিং শিফট। হ্যাঁ, এখন তাহলে যাওয়া উচিত। আর কাল আমার বাসায় চায়ের দাওয়াত রইল। আপনার কালকে ডে অফ? জি, কাল তাহলে দেখা হচ্ছে 1 কাপ গরম চায়ের সাথে। জি ম্যাডাম। সোফিয়া। আপনাকে কোথায় ড্রপ করবো? ড্রপ করতে হবে না, আমি সামনে বাস ধরে চলে যেতে পারবো। এটা আপনার জন্য মিস সোফিয়া। ধন্যবাদ। ফুল আমার ভীষণ প্রিয়, আর আপনার মুখেও সোফিয়ার ডাকটা শুনতে এক অদ্ভুত ভালো লাগে কাজ করে। আসেন ভিতরে আসেন। থ্যাঙ্কস। এই সব কিছুই কি হোমমেড? জি স্যার, এগুলো সব আমার বানানো। বাহ, এই যে নিন, কোনটা খাবেন বলুন? আচ্ছা এটা ট্রাই করি। স্মেলটা বেশ ভালো। বাহ, খুব ভালো তো। টার্কিশ একটা ফ্লেভার রেখেছেন আপনি, বেশ ভালো। থ্যাংক ইউ সো মাচ। আপনি কোথাও ট্রেনিং করেছেন? না, প্রাতিষ্ঠানিকভাবে শেখা হয়নি কখনো, কিন্তু ছোটবেলা থেকেই রান্নাবান্নার প্রতি খুব শখ ছিল। 8 বছর বয়সে আমার বাবা আমাকে একটা ওভেন গিফট করে, তখনই আমি আমার জীবনের প্রথম কেক বেক করি। 10 বছর বয়সে আমি ইটালিয়ান, জাপানিজ, টার্কিশ মোটামুটি এগুলো রান্না শিখে ফেলি। আসলে শেফ হবার ইচ্ছে ছিল, কিন্তু সার্টিফিকেটটা নেই দেখে আর হয়ে উঠতে পারিনি। আপনার তো তাইলে একটা কুকিং শোতে পার্টিসিপেট করা উচিত। ওখানে যদি কোনোভাবে আপনি রিকগনিশন পেয়ে যান, তাহলে তো শেফ হয়ে যাবে। সামনে একটা ডেজার্ট কম্পিটিশন শো আছে, ভেবেছি নাম দিব, কিন্তু দেখা গেল প্রথম রাউন্ডেই বাদ পড়ে গেলাম, তখন তো আমার কলিগরা হাসাহাসি করবে, এই জন্য আর ভাবছি না। দেখুন, আপনার স্বপ্নটা যেমন একান্তই আপনার, ঠিক তেমনি এই স্বপ্নটা পূরণ করার দায়িত্ব আপনার। আর এই স্বপ্ন পূরণের জন্য আপনাকে একাই লড়তে হবে, কেউ এসে আপনার জন্য লড়বে না। সো কে হাসলো, কে কাঁদলো, কে কি বললো, এই সব কিছু মাথায় এনে কোনো লাভ নেই। নিজের কাজ নিজেকে করতে হবে। আপনি জীবনটা অনেক সহজ করে দেখেন, তাই না?
এই বিষয়টা নিয়ে আরেকদিন কথা বলা যাবে, টপিকটা অনেক বড় তো। টেকনিক্যালি আপনি কিন্তু আমার থেকে আরেক দিনে দাওয়াত নিলেন। এত টেস্টি কেকের জন্য একটু টেকনিক্যাল হওয়াই যায়। মিস্টার রাহাত, আপনি চাইলে আমরা ভালো বন্ধু হতে পারি, আর অফিসের বাইরে আপনি আমাকে ম্যাডাম বলে ডাকবেন না। কিন্তু আপনার সঙ্গে বন্ধুত্ব করা যাবে কিনা? আপনি বেশ ফর্মাল, বন্ধুকে কি কেউ আপনি করে বলে? লেটস ট্রাই মিস্টার রাহাত। এবার এটা ট্রাই করেন, এটা আমার স্পেশাল ডেজার্ট। খুব ভালো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো আপু তুমি? জি ভাইয়া, ভালো আছি। আমি তো গতকালই ভাবির কাছে বাড়ি ভাড়া দিয়ে দিয়েছি। না, ভাড়া তো পেয়েছি, সেটা কোনো সমস্যা না। এদিকে আসছিলাম তোমার সাথে একটু খোশ গল্প করার জন্য। কতদিন তোমার হাতের চা খাই না, একটু চাটা পান করলাম আর তোমার সাথে একটু গল্প করলাম। আসলে ভাইয়া আমার বাসায় তো এখন গেস্ট আছে, আমি আপনাকে আরেকদিন চা করে খাওয়াবো না? সেটা তোমার বাসার গেটের সামনে জুতা জোড়া দেখেই বুঝেছি। দেখো বোন, দিনকাল খুব খারাপ, এই টাইমে একটু বাসায় গেস্ট কম আসাই ভালো। আর তোমার যে চলাফেরা, আশেপাশের মানুষজন তো আমাকে নানা কথা বলে, আর এই টাইমে একটা বেডা মানুষ যদি তোমার বাসায় যাতায়াত করে, মানছি কি বলবে? ভাইয়া, আপনি এখন যে কথাগুলো আমাকে বলছেন এগুলো খুবই অসম্মানজনক আমার জন্য। আর আশেপাশের মানুষের যদি আমাকে নিয়ে কোনো সমস্যা হয় তাহলে তাদেরকে বলবেন তারা যেন আমাকে সরাসরি বলে। আপনার যদি আমাকে নিয়ে কোনো রকমের সমস্যা হয় আপনি নোটিশ দিয়ে দিবেন, আমি বাড়ি ছেড়ে দিব। না না না, আমি তো তোমার বাড়ি ছাড়ার কথা বলি নাই। ওই যে একটা কথা আছে না, রেগে গেলেন তো হেরে গেলেন, তো রেগে যাচ্ছ কেন? তুমি ভাড়াটিয়া, আমি বাড়িওয়ালা, তোমার ভালো মন্দ দেখার দায়িত্ব আমার না? প্লিজ ভাইয়া, আমার ভালো মন্দ দেখার ভারটা আপনাকে নিতে হবে না। আমার বাসায় আমার গেস্ট আসছে, আপনি যেভাবে নোংরা ইঙ্গিত দিয়ে কথা বলছেন, এখন বাইরের মানুষ যদি আমাকে নিয়ে খারাপ কিছু বলে তাহলে তাদের দোষটা দেওয়া যাবে না। আমি সরি ভাইয়া, আমি আপনাকে আজকে চাটা খাওয়াতে পারলাম না, আরেকদিন খাওয়াবো না। আজকে তাহলে আসেন। এ ভাইজান, এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল? আমি তো ভাবলাম আরো মেলা সময় লাগবে। আপনি কি বোঝাতে চাচ্ছেন আমাকে? না, ওই যে দাওয়াতের কথা বলছিলাম আর কি। বন্ধুর বাসায় আসলেন, রাতের খাবারটা খাওয়া যাবেন না? কিছু যদি না মনে করেন, এই গরিবের বাসায় নিমন্ত্রণ নিতে পারেন। আমার স্ত্রী খুব ভালো রান্না করে, আপনাকে মোরগ পোলা খাও, আসেন। আপনাকে থাপ্পড়টা কেন দিলাম জানেন? সেই তখন থেকে আপনি ফাউল পেঁচাল পারছেন, আর তার উপর ঢাকনা দেওয়ার জন্য এখন আপনি উল্টাপাল্টা বাহানা মারছেন। ভাইজান, আমারে থাপ্পড় দিয়ে কাজটা ভালো করলেন না। আপনি কি ভাবছেন আপনার বান্ধবীর শান্তিতে থাকতে দেব? আমি লোকজন জড়ো করবো, সবাই ডেকে বলবো নষ্ট। হ্যাঁ, তুই তো এমনিতেই সোফিয়াকে শান্তিতে থাকতে দিস না। তুই কি ভাবছস আমি সোফিয়ার মতো নরম সরম? হ্যাঁ, আমি কিন্তু এখানকার লোকাল পর। আরেকবার যদি সোফিয়ার দিকে চোখ তুলে তাকাইছস, তোর চোখ দুটা খুললে আমি তোর হাতে ধরাই দিব, সাথে তোর পা দুইটা ভাঙা দিব। মনে থাকে? অবশ্যই ভাইজান, মনে থাকবে। এখন থেকে সোফিয়া আমার আপন বোন, আমি ওর সাথে কোনো ধরনের ডিস্টার্ব বেয়াদবি কিচ্ছু করবো না। আর ও যে আমার ভাড়াটিয়া, সেটাও আমি ভুলে দেবো না। এই থাপ্পড়টা অ্যাডভান্স দিয়ে রাখলাম, যাতে সামনে কোনো উল্টাপাল্টা কিছু না হয়, ঠিক আছে? জি ভাইজান, মনে থাকবো আমার। ইজ্জত সম্মান শেষ, রাস্তাঘাটে কাপড় খেলাম। হ্যালো মিস্টার রাহাত। ম্যাম, আপনি এখানে লাঞ্চে সবাই কি ভাববে? কেন, আমি আমার ইন্টার্নের সাথে তো লাঞ্চ করতেই পারি। তাছাড়া নতুন নতুন টপিক নিয়ে অনেক আলোচনা করা যাবে। সত্যি কথা বলতে কি ম্যাম, এখানে আমরা যারা আছি সবাই ফ্রাস্ট্রেটেড।
যারা কাজ করছে তারা কেউই যার যার জায়গায় হ্যাপি না। সবাই মনে করেন ফ্রাস্ট্রেশনের একদম আলফা লেভেল আছে। সবার অ্যাকচুয়ালি মুখরোচক টপিক দরকার, যাতে ওই টপিক নিয়ে কিছুদিন মেতে থাকা যায়। এই যেমন ধরুন আপনি আমার পাশে বসে খাচ্ছেন, এটাকে সবাই না আবার প্রেমের সার্টিফিকেট দিলে দিবে, কেন আমি কি দেখতে খারাপ? বসের সাথে প্রেম করতে আপনার লজ্জা লাগবে? এভাবে সিরিয়াস লুক নিয়ে তাকিয়ে থাকবেন না, মজা করছিলাম আমি। সেটাই বলেন। শুনুন, ভুলটা আসলে আমরাই করি। আমরাই মনে রাখি না যে মানুষ আমাদের নিয়ে তাই ভাবে যা আমরা তাদেরকে ভাবতে দেই। এই ধরেন, মানুষ আমাদের নিয়ে গসিপ করবে, কিন্তু এটা ভেবে যদি আমরা নিজেদের মধ্যে একটা চোর চোর ভাব রাখি, তখন আমরা দুজন একসাথে বসে লাঞ্চ করতেই পারি। এটা খুবই স্বাভাবিক। এটা যদি আমরা স্বাভাবিকভাবেই নেই, তাহলে কেউ এটা নিয়ে কথা বলার সাহস পাবে না। বুঝলাম। আপনি তো আমাদের রেস্টুরেন্টের মেনু চাইতে বেশি ব্যাখ্যা দিয়ে দিয়েছেন। এনিওয়ে, থ্যাংক ইউ। থ্যাঙ্কস কেন? আজকে সকালে বাসা থেকে বের হওয়ার সময় বাড়িওয়ালা ভদ্রলোক এসেছিলেন। তার সাথে দেখা হওয়ার পরে সে আমাকে অনেকবার সরি বলছিল। ওনার এই ভয় পেয়ে কথা বলা দেখে মনে হচ্ছিল আপনার সাথে ওনার কালকে রাতেবেলা কথোপকথন হয়েছে। হ্যাঁ, মানে তেমন কিছু না। আপনার বাড়িওয়ালা তো যথেষ্ট ভালো মানুষ। আমি জাস্ট ওই যে হঠাৎ করে ওনার গালে একটু মশা বসছিল, ওটা তাড়িয়ে দিয়েছিলাম। আপনি পারেনও। আচ্ছা, আপনার বাসায় কে কে থাকে? এই তোমার হাসি দেখে দেখে, এই মনে রং মেখে, কখন যে তোমায় বেসেছি ভালো। এই তোমার হাত ধরবো বলে, তোমার সাথে থাকবো বলে, তোমার দিকে আমার জ্বেলেছি আলো। চাই না তো আমি আর কিছু অন্য, যা কিছু আমার যেন তোমার জন্য। চাই না তো আমি আর কিছু অন্য, যা কিছু আমার যেন তোমার জন্য। শেষ পর্যন্ত আমার কথা তোর মনে পড়লো। হাউসকিপিং ম্যানেজার হওয়ার পর এই প্রথম তুই আমার বাসায় আসলি, এটা কোনো কথা? সরি দোস্ত, একটু ফ্যামিলি প্রবলেমে ছিলাম, আরেকদিকে অফিস, তাছাড়া জানিসই তো আমরা আর একসঙ্গে থাকছি না। শুনেছি। আচ্ছা, বাচ্চাটার কথা চিন্তা করে হলো একসাথে থাকা যেত না? সব চেষ্টা করে দেখা শেষ, কেউ খুব বেশি বাধ্য না হলে আলাদা থাকতে চায় না। তাছাড়া তুই তো জানিস আমি ওকে কত ভালোবাসি। ও আমার কাছে মুক্তি চাইলো, আর আমি ওকে মুক্তি না দিয়ে পারি বল? এনিওয়েজ, কি খাবি বল? তোর হাতের বিখ্যাত কাপকেক খাওয়াবি আমাকে? এমনভাবে বলছিস কেন? অবশ্যই পারবো, যত ইচ্ছা খাস, আর বাবুর জন্য প্যাক করে দিব না। থ্যাংক ইউ দোস্ত। এনিওয়ে, আমি কিন্তু তোকে কংগ্রেস করতে এসেছি। কেন? সবাই বলা বলি করছে
তুই নাকি আমাদের নেক্সট এমডি? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই বস, আমি তোর জন্য ঠান্ডা কিছু বানিয়ে নিয়ে এসেছি। আচ্ছা না বস। দেখ আমি তো আর মানুষকে দোষ দিতে পারি না, কিন্তু তুই তো রাহাতকে ভালোবাসিস, এটা তো সত্যি। হ্যাঁ, তার সাথে নেক্সট এমডি হওয়ার কি সম্পর্ক? অবশ্যই সম্পর্ক আছে। রাহাত তো আমাদের সুপার উস্তম। আজ সকালে আমি এক অনলাইন পোর্টালে দেখলাম আমাদের দেশের সকল ইন্ডাস্ট্রিয়ালিস্ট আমাদের চেয়ারম্যান স্যারের একটা ইন্টারভিউ পাবলিশ হয়েছে। এদের বাবা চাননি ছেলে রেডিমেড ব্যবসায় জয়েন করুন, আর তাই তো রুট লেভেল থেকে কাজ করে উঠে আসার জন্য ইন্টার্ন হিসেবে জয়েন করিয়েছে। বাবা আসে গাড়িতে আর ছেলে আসে লোকাল বাসে। দেখ না, এইসবই তো লেখা আছে। আচ্ছা, ও কখন ফ্যামিলি নিয়ে তোকে কিছু বলেনি? না, যতবারই জিজ্ঞেস করতাম ও এড়িয়ে যেত। আচ্ছা, ও আমাকে কিছু বললো না কেন? সারপ্রাইজ দিবে ভেবেছে, সেই জন্য কিছু বলেনি। নে এখন কেক বানানো শুরু কর, আরো অনেক কথা জমে আছে, খেতে খেতে সব বলবো। প্রাণ আপের রিফ্রেশিং স্বাদে প্রাণে প্রাণ মিলাও। সোফিয়া, সোফিয়া, তুমি অফিসে আসছো, আমাকে জানাও নেই। আর তুমি কি কোনো ঝামেলায় আছো? লাস্ট 2 দিন আমি তোমাকে অনবরত কল দিয়ে যাচ্ছি, তুমি কল ধরছো না, আমাকে একটাবার কল ব্যাকও করলে না। আর এদিকে সব কিছু এত ওঠার চেঞ্জ হয়ে গেল, আমি যে তোমাকে একটু মানে তোমার বাসায় গিয়ে খোঁজ নিব সেই সুযোগটা আমি পাইনি। আমি ঠিক আছি স্যার। আজকে আপনাকে একটা কথা বলতে চাই। আপনি আমাকে অফিস টাইমের বাইরে আর কখনো কল দিবেন না। অফিস টাইমের বাইরে আমি যে টাইমটা পাই এটা একান্তই আমার ব্যক্তিগত। এই সময়ে কাজের ফোন আমাকে খুব বিরক্ত করে। সোফিয়া, তোমার মাথা ঠিক আছে? আমি আবার অফিসে বললাম কবে থেকে? আমার মাথা ঠিক আছে স্যার। তুমি আমাকে স্যার ডাকছো কেন সোফিয়া? আমার আজব লাগছে। আপনাকে স্যার ডাকবো না? আপনি তো আমাদের চেয়ারম্যান স্যারের সুযোগ্য পুত্র, যে কিনা ইন্টার্ন থেকে রাতারাতি ডিএমডি পদে উত্তীর্ণ হয়েছে। যেদিক দিয়ে দেখি না কেন আপনাকে তো স্যারই বলা উচিত। সোফিয়া, সোফিয়া, নিউজটা হঠাৎ করে চেপে যাওয়াতে বাবা এক প্রকার বাধ্য হয়েছেন আমাকে ডিএমডি হিসেবে জয়েন করতে। তাছাড়া আমি আর তুমি তো পার্সোনালি ইনভলভ। এখানে অফিসিয়াল ডিজিগনেশন তো কোনো ম্যাটার করে না। সরি স্যার, আপনার আমার মধ্যে পার্সোনাল কিছুই নেই। আমি শুধুমাত্রই আপনার একজন এমপ্লয়ি, দ্যাটস ইট। সোফিয়া, মানে আমার মাথা কাজ করছে না। তুমি এত রিয়েক্ট করছো কেন? কারণ আপনি আমার সাথে চিট করেছেন। আপনার কাছে আমি বহুবার আপনার বাবার পরিচয় জানতে চেয়েছি, আপনি প্রতিবারই আমাকে এড়িয়ে গিয়েছেন। আপনি আসলে আমার সাথে টাইম পাস করতে চেয়েছিলেন বলে আমার বিশ্বাস, কিন্তু আমি শুধুমাত্র কোনো বিনোদনের মাধ্যম হয়ে থাকতে চাইনি। আমাকে ডেস্কে ফিরতে হবে। এক্সকিউজ মি। সোফিয়া প্লিজ, আমি লাইফটাকে খুব সিম্পলি দেখি। আমার পারিবারিক পরিচয় কখনো কোনোভাবে আমাদের সম্পর্কে খুব বেশি ইম্পর্টেন্ট হতে পারে না। আপনার জন্য ইম্পর্টেন্ট না হলেও আমার জন্য অনেক ইম্পর্টেন্ট। দেখেন, আমি খুব সাধারণ ঘরের একজন মেয়ে। আমি আজকে এই পর্যন্ত অনেক কষ্ট এসেছি, কখনো আমার গায়ে দাগ লাগতে দেইনি। আমি কখনো এমন কিছু করিনি আর করবো না যাতে কেউ বলতে পারে আমি কারো কাঁধে পা দিয়ে উপরে সিঁড়িতে চড়েছি। বাইরের মানুষ কি বললো সেটা ইম্পর্টেন্ট না সোফিয়া। আমি আর তুমি একজন আরেকজনকে কতটা ভালোবাসি সেটা ইম্পর্টেন্ট। আমাদের মতো নিম্নবিত্তদের কাছে মানুষ কি বলবে সেটা অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা সোফিয়া, আমরা একটু মাথা ঠান্ডা করে কথাবার্তা বলতে পারি প্লিজ? সরি স্যার।
আমাকে এখন যেতে হবে, হায়ার অথরিটি থেকে কল আসছে। গুড ইভিনিং স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসুন মিস সুফিয়া, বসুন। স্যার খুব ইম্পর্টেন্ট কিছু কি? হ্যাঁ, আপনার সঙ্গে আমার একটু ইম্পর্টেন্ট কথাই ছিল। আপনার এইমাত্র পারফরমেন্স গ্রাফ দেখছিলাম, অল্প সময়ের মধ্যে আপনি ম্যানেজার পোস্ট পেয়েছেন। আপনার তো খুবই ব্রাইট ফিউচার। থ্যাংক ইউ সো মাচ স্যার। ইউ আর মোস্ট ওয়েলকাম মিস সোফিয়া। যারা এত সুন্দর কেরিয়ার গ্রাফ, তারা এখনই প্রেম ভালোবাসায় জড়িয়ে পড়া কি মানায়? স্যার আপনি কি বলছেন আমি বুঝতে পারছি না। আপনি ঠিকই বুঝতে পেরেছেন মিস সোফিয়া। আমি আমার ছেলে রাহাতের কথা বলছি। আপনাদের প্রেম ভালোবাসার কথা তো এখন স্টাফদের মুখে মুখে। স্যার আই এম এক্সট্রিমলি সরি। প্রথমত ওনার সাথে আমার খুব ভালো বন্ধুত্ব, আর আমি রাহাত স্যারের পরিচয় জানতাম না। মিস সোফিয়া, আপনি কিন্তু মিথ্যে কথা বলছেন। আমার ছেলেকে তো আমি চিনি, ও কখনোই বন্ধুত্ব করতে পারে না। ইনফ্যাক্ট ওর কোনো বন্ধুও নেই। ও আগালে ভালোবাসার দিকেই আগাবে। যাই হোক, আপনার অ্যাকাউন্টে আমি 3 মাসের স্যালারি অ্যাডজাস্ট করে দিচ্ছি, এনএসও দিচ্ছি, যাতে আপনার অন্য কোথাও জব পেতে কোনো সমস্যা না হয়। কাল থেকে আপনার অফিসে আসার দরকার নাই। থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম স্যার। বাবা, তোমার সাথে আমার কিছু কথা আছে। বলো, আমি শুনছি। তুমি সোফিয়াকে বের করেছো কেন বাবা? ও তো আমার পরিচয়টাই জানতো না। বাবা, আমি নিজেই চেয়েছিলাম ও আমাকে ভালোবাসবে, তাহলে ওর দোষটা কোথায়? রাহাত, আমি সবসময় চেয়েছি তুমি তোমার কাজের দিকে ফোকাস করো। এই জন্য কখনোই তোমাকে আমার দামি গাড়িতে চড়তে দেইনি, প্রয়োজন অতিরিক্ত কাপড় পরতে দেইনি। বিলাসী জীবনযাপনের তো প্রশ্নই ওঠে না। শুধুমাত্র আমার পরে যখন তুমি আমার এই চেয়ারটায় বসতে পারবে, সেদিন এই প্রতিষ্ঠান এবং নিজের জীবনের মূল্য সম্পর্কে তুমি বুঝতে পারবে। এর মধ্যে সোফিয়া চলে এলো। সোফিয়া সব দিক থেকে পরিশ্রমী, পারফেক্ট। আমি যদি সোফিয়ার সাথে তোমার সম্পর্কটাকে মেনে নেই, তাহলে তোমাকে সারাটা জীবন সোফিয়ার ছত্রছায়ায় থাকতে হবে। কারণ তোমার চেয়ে সোফিয়া
অনেক বেস্ট। আমি চাই না আমার গড়া সাম্রাজ্যে অন্য কেউ এসে আমার ছেলেকে ডমিনেট করুক। ব্যাখ্যা চেয়েছো, ব্যাখ্যা দিলাম, আসতে পারো। বাবা, আমার কখনোই তোমার এই প্রতিষ্ঠানের প্রতি আলাদা কোনো আকর্ষণ ছিল না। তুমি তো সারা জীবন কাজই করে গেছো। বলতে পারো তুমি শুধুমাত্র ঘোরার জন্য তুমি কখনো কোথাও গিয়েছো? তুমি কি বলতে পারো বাবা, তুমি লাস্ট কখন মাকে একটা শাড়ি কিনে দিয়েছো? কবে তুমি বৃষ্টিতে ভিজেছো? শেষ কবে তুমি খালি পায়ে ঘাসের উপর হেঁটেছ? তুমি বলতে পারবে না। তুমি তো জীবনটাকে উপলব্ধি করনি বাবা। আর আজকে আমি যখন আমার জীবন সঙ্গী হিসেবে আমার স্বপ্নের মতো সাধারণ একটা মানুষকে চেয়েছি, আজকে তুমিই তাকে তাড়িয়ে দিলে বাবা। স্যার, আমি এই অফিসে কারো বাবা না। যতক্ষণ এই অফিসে আছি আমি সবার চেয়ারম্যান স্যার। ডিসকাশন ওভার। কিছু বলার থাকলে বাসায় বলবে। সরি স্যার, আমি আর আপনার বাসায় ফিরছি না, কারণ আমি মানুষের মতো বাঁচতে চাই, মেশিনের মতো না। আমার কাছে আমার আবেগ, আমার অনুভূতির দাম অনেক বেশি। তাই নিজের জীবনের খোঁজে বেরিয়ে পড়ি, সাথে আপনার কোনো কিছুই আমি নিচ্ছি না। ভালো থাকবেন স্যার। ঝালমুড়ি খাও। আমি খাবো না। মানুষের জীবনটা ঝালমুড়ির মতো। ঝালমুড়িতে যেমন পেঁয়াজ আছে, পেঁয়াজের ঝাঁজ আছে, ঠিক তেমনি তোমারও ঝাঁজ আছে, মরিচ আছে, আর আমাদের জীবন আছে নানা রকম সমস্যা। সরিষার তেল আছে, আর আমাদের আছে সময়, যেটা জীবন পার করে দেয়। আর এখানে মুড়ি আছে, আর এদিকে আমি, যার জীবনে কোনো রং নাই। খুব ভালো মিলালাম না? আমি এখন জোকসের মুডে নাই। আমিও নাই। বাবা বের করে দিয়েছেন তো? বাবা বের করে দিয়েছেন মানে? সে অর্থে বের করে দেয়নি, মানে বাবার ফিলোসফি আর আমার ফিলোসফি মিলছে না, তাই আমি নিজে বের হয়ে চলে আসছি।
তাহলে এখন কি করবে? তোমাকে বিয়ে করব। তারপর দুজন একসাথে একটা কফি শপ। আমার জমানো কিছু টাকা আছে। তারপর কোনো এক শীতের ভোরে তোমাকে নিয়ে শিশির ভেজা ঘাসের উপর হাঁটব। কোনো এক বৈশাখী মেলায় দুজন একসাথে বাতাসে খাবো। রমনায় চাইনিজ খেতে যাব, অথবা সমুদ্রে পা ভেজাবো আর তোমাকে নিয়ে ঘুম পাড়াবো কাশবনের ছায়া। সাউন্ডস গুড। এগুলো শুনতে ভালো লাগে, কিন্তু রিয়েল লাইফ অনেক আলাদা। রিয়েল লাইফ অনেক টাকা লাগে। আমি তো বলছি না টাকা লাগবে না, টাকা অবশ্যই লাগবে, কিন্তু নিজের পছন্দের মানুষের সাথে বেঁচে থাকার মতো আনন্দ পৃথিবীতে আর নাই। জীবনটা অনেক সুন্দর জানো, যদি তুমি দেখতে পারো। হ্যাঁ, মাঝে মাঝে একটু মেঘ জমে, তখন তুমি বৃষ্টি হয়ে ঝরে পড়ো। আই এম কনভিন্সড। এখন তাহলে কি করবো? তোমাকে একটা সুন্দর লাল টুকটুকে শাড়ি কিনে দেবো। চাঁদনি? হ্যাঁ। এই তোমার হাসি দেখে দেখে, এই মনে রং দেখে, কখন যে তোমায় বেসেছি ভালো। এই তোমার হাত ধরবো বলে, তোমার সাথে থাকবো বলে, তোমার দিকে আমার জ্বেলেছি আলো। চাই না তো আমি আর কিছু অন্য, যা কিছু আমার যেন তোমারই জন্য। চাই না তো আমি আর কিছু অন্য, যা কিছু আমার যেন তোমারই জন্য। কি প্রেমপত্র নাকি? তোমার কি মনে হয় একটা প্রেম করে আমার জীবনটা ধ্বংস হয়ে গেছে, আমি আরেকটা প্রেম করবো? এই তুমি কি বললা? আমার সাথে প্রেম করে তোমার জীবন ধ্বংস? আচ্ছা সরি সরি, ফাইজলামি করছি। বাবা ছিল।